এটা কি লিখেছি? ট্রেন্ডিং। ট্রেন্ডিং। বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ট্রেন্ড চলছে গত 2-3 দিন ধরে। কেউ বলতে পারবে কি ট্রেন্ড? আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিচ্ছি। পিপিপি নতুন একটা জিনিস নিয়ে প্রচন্ড এখন সমস্যা চলছে। শিক্ষাক্ষেত্রকে প্রাইভেটাইজেশন করা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রকে প্রাইভেটাইজেশন করার জন্য যে একটা নোটিশ এসছে তাই নিয়ে প্রচন্ড সবাই মাতামাতি করছে, ঠিক আছে? তো এই পিপিপি এর ফুল ফর্ম কি? এই পিপিপি এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে? পিপিপি এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো এটার কি বলছে? এটা বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো বেসরকারীকরণ করে দেবে, ঠিক আছে? বেসরকারীকরণ করবে বলছে, না করবে আমরা এই টপিক নিয়ে কথা বলতে আসিনি। এই টপিকটা যেখান থেকে উঠে এসছে, মানে যার সঙ্গে কোল্যাপস হয়েছে, তার নাম কেউ জানে? গৌতম আদানি। আদানি এন্টারপ্রাইজের মালিক। তা গৌতম আদানির সঙ্গে কথাবার্তা চলছে যে প্রাইভেটাইজেশন করা হবে যেসব জায়গাগুলোতে গভর্নমেন্ট ভালো করে শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না। তো এই একটা জিনিস আমরা জানলাম, এটা এখন ভুলে যাই। কেউ বলতে পারবে ইন্ডিয়ার রিচেস্ট পারসন কে? এখন আদানি রয়েছে। ইন্ডিয়ার রিচেস্ট পারসন আগের দিন পর্যন্ত, কয়েকদিন আগে পর্যন্ত ছিল মুকেশ আম্বানি। বর্তমানে এখন আদানি মানে গৌতম আদানি ফ্ল্যাকচুয়েট করছে মানে কখনো মুকেশ আম্বানিকে বিট করছে, কখনো আবার একটু নিচে রয়েছে। তো এটা শেয়ার মার্কেটের জন্য হয়, যদিও ও এখন বেশ কিছুদিন 6 মাস 1 বছর ওই ফ্ল্যাকচুয়েশনে থাকবে, কখনো ক্রস করবে, কখনো ফিরে আসবে, আবার কখনো ক্রস করবে, আবার কখনো ফিরে আসবে, তারপরে ঝটকা মেরে যখন ক্রস করবে আর ফিরবে না, তখন ও হয়ে যাবে নাম্বার 1 ইন্ডিয়ার না শুধু এশিয়ার। ঠিক আছে? এশিয়ার নাম্বার 1 যে বিজনেসম্যান বা যে সবথেকে মানে রিচেস্ট পারসন বলা হয় সেটা ছিল মুকেশ আম্বানি। এখন গৌতম আদানি সেই দিকে এগোচ্ছে, ফ্ল্যাকচুয়েশন চলছে, কন্টিনিউয়াস ফ্ল্যাকচুয়েশন চলছে, মানে টিকে থাকতে পারছে না ক্রস করে। ঠিক আছে? কারোর কোনো এইটুকু পর্যন্ত অসুবিধা নেই। তো মুকেশ আম্বানি, ঠিক আছে, মুকেশ আম্বানি এতদিন পর্যন্ত রিচেস্ট পারসন ছিল বা এখনো আছে, ধরলাম ফ্ল্যাকচুয়েশন চলছে তার জন্য ধরলাম এখনো রয়েছে। এ কেবলমাত্র বড় হয়েছে একটা কোম্পানির জন্য, আমরা জানি রিলায়েন্স। আর গৌতম আদানি এ বড় হয়েছে এর 6টা কোম্পানির জন্য। 6টা কোম্পানি শেয়ার মার্কেটে আইপিও লিস্ট আছে, ওকে? তো এই একটা কোম্পানির জন্য মুকেশ আম্বানি টপে রয়েছে, আর গৌতম আদানি 6খানা কোম্পানি, মানে এর প্রবাবিলিটির তুলনায় এর প্রবাবিলিটি বেশি যে এ অনেক বেশি টাইম ধরে থাকতে পারবে একবার ভালো করে ক্রস করে গেলে। কারণ এর একটা বিজনেসে যদি কোনো প্রবলেম আসে একে কিছুটা ডাউন দেখতে হবে। এই 6টা বিজনেস আলাদা আলাদা ক্যাটাগরিতে চলে, আলাদা আলাদা আইপিও লিস্ট রয়েছে, তো এর চান্সেস বেশি ইয়েতে থাকবে। তো আমাদের কনসার্ন সেটা নিয়েই না, যে এখানে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে না। আমি যদি দেখে নি মুকেশ আম্বানি সবথেকে রিচেস্ট পারসন, তাহলে আমি কি বলতে পারি যে এই টোটাল নেটওয়ার্থ মুকেশ আম্বানি একা বানায়নি, ধীরুভাই আম্বানি আর মুকেশ আম্বানি অর্থাৎ বাবা ছেলে মিলে, বংশ পরম্পরায় দুটো জেনারেশন মিলে আজকে ওরা নাম্বার 1 হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। বাট আমরা যদি গৌতম আদানিকে দেখি, আমরা দেখব ও হচ্ছে সেলফ বিলিনিয়ার মানে নিজের জীবনে জিরো থেকে শুরু করে আজকে টপ রিচেস্ট পারসন ইন এশিয়া হয়েছে, যেটা মুকেশ আম্বানি ওর বাবার কোথাও
একটা পার্টিসিপেশন ছিল ওর ফাস্টেস্ট রিচেস্ট পারসন হওয়ার জন্য। ওনার মধ্যেও কোয়ালিটি আছে, আমি মানে মেনে নিচ্ছি, আমি বারণ করছি না, এই ব্যাপার নিয়ে আমরা তর্ক করছি না। বাট এই যে গৌতম আদানি সেলফ পারসন যে পুরো এম্পায়ারটাকে দাঁড় করিয়েছে আদানি ইন্ডাস্ট্রিজের, তো আমরা যদি প্রিভিয়াস কিছুদিন আগে চলে যাই আমরা একটা জিনিস দেখব, বা আমি আরেকটুখানি ডিটেলসে বলে দিচ্ছি, আমরা যদি টপ 12 রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড দেখতে চাই, তাহলে তার মধ্যে 8 জন আসবে ইউএসএ, 2 জন আসবে ফ্রান্সের, আর 2 জন আসছে ইন্ডিয়ান। টপ 12 রিচেস্ট। কিন্তু চায়নাকে আমরা এত বলি, চায়না কিন্তু নেই। টপ রিচেস্টের মধ্যে 8 জন ইউএসএ থেকে, 2 জন ফ্রান্স থেকে, আর 2 জন ইন্ডিয়া থেকে। 10th আর 11th আছে মুকেশ আম্বানি আর গৌতম আদানি। ঠিক আছে, এবারে আমরা যদি কিছুদিন আগে চলে যাই আমরা একটা জিনিস দেখব যে অ্যামাজনের মালিক জেফ বেজোস ওয়ার্ল্ডের সবথেকে টপে ছিল একটা টাইমে। মানে মানুষের ধারণাই হয়ে গেছিল একে বিট করা সম্ভব না, কারণ এ বিল গেটসকে বিট করেছিল। বিল গেটস গত বহু বছর ধরে রিচেস্ট পারসনের জায়গা নিয়ে রেখেছিল, জেফ বেজোস সেটাকে বিট দিল। বিট যেই না দিল, মানুষের মধ্যে ধারণা তৈরি হলো যদি কেউ না কেউ বিট দিতে পারে আমরাও পারবো, যারা সেই সব লেভেলে ছিল। পরপর দেখা গেল ফেসবুক থেকে শুরু করে, গুগলের ফাউন্ডার থেকে শুরু করে, ইলন মাস্ক টেসলার ফাউন্ডার থেকে শুরু করে, যেসব বড় বড় কোম্পানিগুলো রয়েছে, আমি ওয়ারেন বাফেটকে বাদ দিলাম, যেসব বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা পরপর সবাই উঠে গেল একই জায়গায় রিচেস্ট পারসনের লিস্টে। ইনফ্যাক্ট ফার্স্ট পারসন কেও টপকেছে কতবার কতজন। জেফ বেজোস বড় হলো, জেফ বেজোসকে টপকে এখন ইলন মাস্ক বড়। এই ফ্ল্যাকচুয়েশনটা 2021 এ ইলন মাস্ক আর জেফ বেজোসের মধ্যে চলেছিল, যে ওরা কখনো উপর কখনো নিচে, কখনো উপর কখনো নিচে হচ্ছিল। এটা শেয়ার মার্কেটের জন্য হয়। তো ফার্স্ট পজিশন যে নিয়ে রাখে তাকে কেউ যখন একজন বিট করতে পারে, ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে তাকে অনেকে বিট করবে। পরপর বিটিং চলবে চলবে, পরপর এ ওকে বিট করবে, ও তাকে বিট করবে, পরপর বিট করবে। সেটা আমরা ইউএস কে দেখলে আমরা এক্সাম্পল পেয়ে যাব। ইউএস এটা হয়েছে কিছু বছর আগে, আর বর্তমানে এটা ইন্ডিয়ায় শুরু হচ্ছে, ইন্ডিয়াতে শুরু হচ্ছে। তো ইন্ডিয়ার কাছে একটা স্কোপ আছে এই টাইমে, মার্কেট প্রচন্ড ভলাটিলিটি। আচ্ছা, শেয়ার মার্কেটের ব্যাপারে এই মুহূর্তে কথা বলছি না। তো আমরা একটা জিনিস দেখলাম যে প্রচুর পয়সার মালিক, যে ফাস্টেস্ট রিচেস্ট পারসন, তাকে বিট দিয়ে যাচ্ছে একজন সেলফ পারসন। অর্থাৎ বহু জন্মের ব্যবসা, ফ্যামিলি ব্যবসা, যাই ব্যবসা হোক, আর সেলফ পারসনেরই ব্যবসা হোক, সে যখন টপে দাঁড়িয়ে রয়েছে, কেউ না কেউ তাকে যারা বিট দিচ্ছে তারাও সব সেলফ হচ্ছে এন্টারপ্রেনিউর, সবাই সেলফ। তাহলে এটা সম্ভব কি করে? এটা তো নিশ্চয়ই প্রফিট এনে কোনোদিন সম্ভব না, কারণ গুগলকে দেখেছি, ফেসবুককে দেখেছি, তারা এক টাইমে ফ্রি সার্ভিস দিয়েছে আমাদের। তাহলে এত টাকা তো নিশ্চয়ই সম্ভব না। এই যে জিনিসটা হয়, এটা হয় কেবলমাত্র শেয়ার মার্কেটের জন্য। যে দুনিয়ার ফাস্টেস্ট আর টপেস্ট রিচেস্ট পারসন আজ পর্যন্ত এমন একজনও হতে পারেনি যে শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত না। কেউ নেই। যে শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত নেই সে কোনোদিন ফাস্ট বা টপ রিচ পারসন হতে পারবে না। তো আমরা কি দেখলাম? শেয়ার মার্কেট ছাড়া এই ফাস্টেস্ট বা রিচেস্ট পারসন হওয়া সম্ভব না। তার মানে এর থেকে আমরা এটা বুঝতে পারি তো যে শেয়ার মার্কেটে যদি ধৈর্য থাকে আর তুমি যদি একে বুঝো, তাহলে তোমার লাইফেও একটা জে কার্ভ আসতে পারে। জে কার্ভ মানে কি? তুমি যেখানে ছিলে সেখান থেকে শুরু করে তুমি টপে পৌঁছাতে পারো নিজের, কেবলমাত্র নিজের বেঁচে থাকা জীবনে পারো, অসম্ভব না।
তুমি কোনোদিনই একটা নর্মাল বিজনেস করে বা যাই করে যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত না হও, তুমি টপ রিচেস্ট পারসন কোনোদিন হতে পারবে না, অসম্ভব ব্যাপার। তো শেয়ার মার্কেট এমন একটা জায়গা যার প্রচন্ড পাওয়ার রয়েছে, এই পাওয়ারটাকে ইউজ করতে জানতে হবে। তো আমি আজকে তোমাদের শেয়ার মার্কেট নিয়ে একটা জিনিস পড়াবো যাকে বলা হয় অ্যালগো ট্রেডিং। কি না কি হেনা তেনা কিছু বুঝতে হবে না, আমি যেটুকু বলবো শুধু সেটুকু ফলো করো। ট্রায়াল দিতে চাইলে ট্রায়ালেরও জায়গা রয়েছে, যেখানে টাকা না ইনভেস্ট করে তুমি ট্রায়াল দিয়ে বুঝতে পারো কাজ হচ্ছে কিনা। তো আমরা আজকে একটা স্পেশাল হেজিং শিখবো। শেয়ার মার্কেটের একটা টার্ম হেজিং, কি টার্ম না টার্ম কোনো কিছু তোমাকে এই জিনিসে দেখতে হবে না, তুমি জাস্ট মনে রাখো এই নামটুকু, না মনে রাখলেও চলবে। কথা বলিস না। এই হেজিং এর মানেটা আমি একটু শর্টে বুঝিয়ে দিই। শেয়ার মার্কেটে আমরা সবসময় ওপর নিচ দেখেছি। হেজিং এমন একটা জিনিস, মার্কেট ওপরে যাক চাই নিচে যাক তুমি প্রফিট করবেই। শেয়ার মার্কেট ওপরে যাক চাই নিচে যাক তুমি প্রফিট করবেই, আর তোমাকে কোনো ধরনের ডিসিশনও নিতে হবে না, কোনো ডিসিশন নিতে হবে না, কিচ্ছু জানতেও হবে না। এই হেজিং যেটা আমি তৈরি করে দিয়েছি, হেজিং এর প্রথম একটা রেস্ট্রিকশন রয়েছে। ফার্স্ট রেস্ট্রিকশন, তুমি শেয়ার মার্কেট দেখার জন্য আমরা সবাই একটা জিনিস ব্যবহার করি, সেটাকে বলা হয় চার্ট। এটা হচ্ছে সবার ফার্স্ট কাজ, এটা দেখা যাবে না, এটা বারণ। তুমি চার্ট দেখবেই না, চার্ট দেখবে না মানে তোমার শেয়ার মার্কেটের ব্যাপারে কিছু জানতে হবে না, শিখতে হবে না, যেটুকু বলে দেওয়া হবে শুধু সেইটুকু প্রসেস ফলো করো। তুমি শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করতে শুরু করবে। হ্যাঁ, স্লো করবে। শেয়ার মার্কেটে যে স্পিডে পয়সা ইনকাম হয় সেই স্পিডে পারবে না, খুব স্লো হবে, বাট হবে। তো দেখে নিই এই জিনিসটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট কি কি। সবার ফার্স্ট একটা মোবাইল, সেকেন্ড একটা ডিম্যাট অ্যাকাউন্ট, আর থার্ড 25,000 ক্যাপিটাল। এবারে এই জায়গাটায় এসে অনেকে একটু চিন্তায় পড়ে যাবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই 25,000 টাকা অ্যামাউন্টটাও আমাদের কাছে অনেক বড়। একটা নর্মাল যে জীবনে বড় কিছু করতে চায় বা শিখতে চায়, তার কাছেও 25,000 টাকাটা অনেক বড় অ্যামাউন্ট লাগবে, অথচ সে কলেজের ডিগ্রি নেওয়ার জন্য প্রাইভেট কলেজে পড়ার জন্য 2 লাখ 3 লাখ টাকা খরচা করবে, অথচ নিজে এই 25,000 টাকাটা খরচা করতে পারবে না। তো এই টাকাটার ব্যাপারে আমি পরে এক টাইমে ভেঙে দিচ্ছি, বাট আমি আপাতত ধরলাম যে 25,000 টাকাটা আমাদের লাগবে, কোনো অসুবিধা নেই। এই তিনটে জিনিস আমাদের লাগছে। আচ্ছা, এবারে এই হেজিং এর জন্য এই জিনিসটা যেটা আমরা করব সেটা মানে করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সবার ফার্স্ট একটা জিনিস হবে, সেটাকে বলবো আমরা লেভেল। সেকেন্ড একটা জিনিস হবে যেটাকে বলবো আমরা রেঞ্জ। এই দুটো জিনিস যে বলবো, এই বলাতে তো কোনো অসুবিধা নেই, কারণ কি বলবো না বলবো কাকে বলবো সেটা পরে দেখছি, বাট এই দুটো জিনিসে তো আমার কোনো অসুবিধা নেই। ব্যাস, আমি এই দুটো জানবো। আর একটা জিনিস জানতে হবে, আমি বলে দিচ্ছি। লেভেল মানে হচ্ছে, আচ্ছা আমরা যেটাতে হেজিং করব মার্কেটের ভাষায়, সেই জায়গাটাকে বলা হয় ব্যাংক নিফটি। সবাই শুনে রাখো, ব্যাংক নিফটি। এর থেকে বেশি কিছু জানতে হবে না, এর কোনো ডিপে যেতে হবে না, এইটুকুকে শুধু মনে রাখো। তো লেভেল কি জিনিস? লেভেল হচ্ছে কোনো 1000 পয়েন্ট যেটা থাকবে, বা 1000 বলবো না, প্রত্যেক 500 গ্যাপে যেই জিনিসটা আসবে, সেই যেই প্রাইসটা আসবে তাকে বলবো আমরা লেভেল। যেমন মনে করো মার্কেটে এখন বর্তমানে দেখতে পাচ্ছি 37,599 টাকা প্রাইস দেখাচ্ছে। তুমি যদি ব্যাংক নিফটি কি করে দেখতে আমি পরে দেখিয়ে দিচ্ছি, বাট মনে করো এই দামটা ওখানে দেখাচ্ছে। তো এই জায়গার ক্ষেত্রে সবসময় লেভেল হবে 37,500।
একটু উপরে এদিক ওদিক চলে গেলে তোমার ওখানে হবে 38,000, তারপরে আরো উপরে গেলে সেটা হবে 38,500। মানে 500-র গ্যাপে একটা করে লেভেল হবে, সেটা আমরা বুঝতে পারছি যে 500 1,500 লেভেল বুঝতে আর কোনো অসুবিধা নেই, যে আমরা কোন জিনিসটাকে ধরবো কেবলমাত্র 500-500-র গ্যাপে, যেরকম আমরা 500 টাকার নোট ধরতে পারি, 500 টাকার গ্যাপে গ্যাপে একটা করে লেভেল, কারোর কোনো অসুবিধা নেই। এইবারে বলি রেঞ্জ। তো মনে করো এই একটা আমি লেভেল দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি না, বলে দিচ্ছি কি করে দেখতে পাচ্ছি। মনে করো 37,500 হচ্ছে একটা লেভেল, তো রেঞ্জ মানে হচ্ছে এই 37,500-র উপরে 100 নিচে 100, অর্থাৎ 37,400 থেকে 37,600 একটা রেঞ্জ। বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? প্রত্যেক ওই 37,900 থেকে 38,100 পর্যন্ত একটা রেঞ্জ, কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। রেঞ্জ কি জিনিস বুঝে গেলাম আমরা, এতটা পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই তো? ভালো করে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। শেয়ার মার্কেটের আরেকটা এই কাজটা করার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা এক্সপায়ারি ডেট। এই এক্সপায়ারি ডেটটা কি হবে আমি এক্সপায়ারি ডেটটা বলে দিচ্ছি। নেক্সট থার্সডে, অর্থাৎ পরের বৃহস্পতিবার যেই ডেট হবে সেই ডেটটা হবে এক্সপায়ারি ডেট। মনে করো আজকে 20 তারিখ আর পরের বৃহস্পতিবার পড়ছে 23 তারিখ, তাহলে 23 তারিখটা হবে এক্সপায়ারি ডেট, এইটুকু শুধু মনে রাখো। এবারে এই এক্সপায়ারি ডেটের ক্ষেত্রে মাঝে সাঝে তুমি চেঞ্জ করতে পারবে, যেদিনকার বৃহস্পতিবার মনে করো কোনো ন্যাশনাল ছুটি আছে তো সেটা বুধবার হয়ে যাবে, 22 তারিখ 23 তারিখে যাবে 22 তারিখ হয়ে যাবে যদি 23 তারিখ বন্ধ থাকে মার্কেট। তো এক্সপায়ারি ডেট বলতে কারোর বুঝতে অসুবিধা নেই যে পরের বৃহস্পতিবার মানে আমার সেটার ক্ষেত্রে হচ্ছে আমার এক্সপায়ারি ডেট। আমরা লেভেল বুঝলাম, রেঞ্জ বুঝলাম, এক্সপায়ারি ডেট বুঝলাম। এইবারে এই যে রেঞ্জ বললাম, মনে করো 37,400 থেকে 37,600 আমি একটা রেঞ্জ বলেছিলাম তো, হ্যাঁ। যদি তুমি কখনো মার্কেটকে এর মধ্যে দেখো, মার্কেটকে দেখতে পাচ্ছ যে 37,400 থেকে 37,600 এর মধ্যে, কিভাবে দেখতে হবে প্রাইসটা আমি তোমাকে বলে দেবো, বাট মনে করো এইটুকুর মধ্যে প্রাইসটা তুমি দেখতে পাচ্ছ, তুমি করবে কি তখন? তুমি তোমার যে ডিম্যাট অ্যাকাউন্ট থাকবে সেখানে উপরে একটা সার্চ বাটন থাকবে, ভিডিওতে আমি পরে দেখিয়ে দেবো, বাট আমি আপাতত বলে দিচ্ছি একটা সার্চ বাটন থাকবে। তুমি করবে কি 37,500 ওখানে লিখবে, একদম পাতি শুধু 37,500 লিখবে, লিখে তুমি ওই 37,500 লেখার পর দেখবে অনেক বড় একটা চার্ট এসেছে, তোমাকে ওখানে দুটো জিনিসকে সিলেক্ট করে নিতে হবে। সেই জিনিসটা কি কি? 37,500 একটাকে বলা হয় সিই, আর 37,500 একটাকে বলা হবে পিই, আর এটার নিচে বা সাইডে একটা ডেট দেওয়া থাকবে যেটা হচ্ছে এক্সপায়ারি ডেটটা, অর্থাৎ নেক্সট থার্সডেটা, মানে টোটালটা লেখা থাকবে বা ওইটুকুর মধ্যে লেখা থাকবে। তুমি এই দুটোকে ক্লিক করে নেবে, জাস্ট ক্লিক করে নিলে তো আমার ওয়াচ লিস্টে এই দুটো জিনিস চলে আসলো। আসার পর আমরা করব কি, এই দুটো জিনিসকেই আমরা কিনবো, বাই করব, আমরা বাই করব, দুটো জিনিসকেই আমরা বাই করব, আর 2 ঘন্টার জন্য রেস্ট নেব। অর্থাৎ আমরা কি করলাম, আমরা দেখতে পেলাম, আমি যেটা বলে দিলাম যে প্রাইস তুমি দেখতে পাবে একটা রেঞ্জের মধ্যে, তখন তুমি ওই 500-র যে জায়গাটা 37,500 যে লেভেলটা তার সিইপিই সেই ডেটটা যেটা দেখাবে সেটা দুটো পেয়ে তুমি ক্লিক করবে। খুবই জিনিসটা সহজ, শুনতে এখন কঠিন মনে হলেও খুবই সহজ, তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। গিয়ে তুমি কিনলে, কিনতে কিভাবে হবে, একদম সহজ জিনিস, তুমি কিনলে, কেনার পর তুমি 2 ঘন্টা রেস্ট নেবে, অর্থাৎ তুমি তোমার মোবাইলটাকে আর দেখবেই না 2 ঘন্টা, আগামী 2 ঘন্টা তুমি তোমার মোবাইলকে দেখবে না। আগামী 2 ঘন্টা পর তুমি আবার তোমার মোবাইল চালু করবে, চালু করে দেখবে যে তুমি কিনেছিলে 37,500, বর্তমানে প্রাইস যেটা ওই 37,400 থেকে 37,600-র মধ্যে ঘোরাঘুরি করছিল সেটা কোথাও রেঞ্জ থেকে বেরিয়ে অন্য রেঞ্জে গেছে কিনা। এবারে অন্য রেঞ্জ কোন সাইড হবে, মনে করো নিচের দিকে গেছে, তাহলে হবে কি 36,900 থেকে 37,100, বোঝা গেছে রেঞ্জটা কি। নিচে গেলে এত দামে চলে আসবে,
আমি যে রেঞ্জটা বলেছিলাম লেভেলের 100 এদিকে, আর ওপরে যদি যায় তাহলে হয়ে যাবে কি 37,900 থেকে 38,100। কারো কোনো অসুবিধা নেই? এই কোন রেঞ্জে গেছে কিনা তুমি দেখবে, যেই রেঞ্জ থেকে কিনেছিলে সেই রেঞ্জে না থেকে 2 ঘন্টা পর চেক করবে এরকম কোন রেঞ্জে গেছে কিনা। যদি তুমি দেখতে না পাও, মনে করো 2 ঘন্টা পর খুললে তুমি দেখতে পেলে না, তুমি 1 ঘন্টা আরো ওয়েট করো, 1 ঘন্টা আরো ওয়েট করো। বোঝা গেছে? 1 ঘন্টা পর মার্কেট খুললে তবুও তুমি ওই কোনো মানে যেই রেঞ্জটা ছেড়েছিলে তার দু সাইডের কোনো রেঞ্জে তুমি দেখতে পাচ্ছ না, তুমি আবার 1 ঘন্টা ওয়েট করো। তুমি ততক্ষণ ওয়েট করবে যতক্ষণ না সেটা অন্য কোনো রেঞ্জে যাচ্ছে, ওপর হোক নিচ হোক, আপ ডাউন। যখনই এই রেঞ্জে যাবে, যে কোনো একটা রেঞ্জে পৌঁছে গেছে, তুমি দেখতে পাচ্ছ এবার অন্য রেঞ্জে চলে এসেছে, তুমি করবে কি যেই দুটো জিনিস বাই করেছিলে ওই দুটো জিনিস সেল করে দেবে, তারপরে 2 ঘন্টা রেস্ট নেবে। বোঝা গেছে? খুব কঠিন কিছু বললাম কি? খুব কঠিন কিছু বলিনি। তুমি 2 ঘন্টা রেস্ট নেবে, 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর তুমি 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার সেই প্রথম প্রসিডিওর ফলো করবে। প্রথম প্রসিডিওর ফলো করবে, প্রথম প্রসিডিওর ফলো করবে। প্রথম প্রসিডিওরটা কি জিনিস? প্রসিডিওরের আগে একটা জিনিস বলে দিই, সলিড টাইম এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা বলে কি সেই প্রসেসটা বোঝা গেছে তো কি করব? রিপিট ভিডিও দেখে নিলে তোমরা আবার জেনে যাবে ভালো করে, বাট প্রসেসটা বোঝা গেছে। এবারে এই একটা জিনিস আসবে আমাদের ক্ষেত্রে, সলিড টাইম। মার্কেট চলে হচ্ছে 9:15 থেকে 3:30, ভালো করে বুঝে নাও। মার্কেট চলে 9:15 থেকে 3:30, আমরা এইসব কিছু দেখবো না, আমরা দেখবো 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে আর 3টে বাজে। এটাকে বলতে পারি একটা সলিড টাইম, মানে সলিড মানে একদম মেইন জায়গায় এসে দাঁড়িয়েছে। 2-5 মিনিট তোমরা এদিক ওদিক করতে পারো, একদম কোনো বাধা ধরা নেই, বলতে পারি এই সলিড টাইমগুলো। আমরা মার্কেট সবসময় এই সলিড টাইমেই দেখবো। কি বললাম বোঝা গেছে? মনে করো 10টার সময় আমি মার্কেটে ঢুকলাম, আর মার্কেটে একটা রেঞ্জ দেখতে পেলাম, যদি দেখতে পাই তাহলে বাই করব, যদি দেখতে না পাই আমরা আবার 11টার সময় দেখব, যদি 11টার মধ্যে দেখতে পাই আমরা বাই করব, যদি দেখতে না পাই আবার কেটে দিয়ে আবার 12টার সময় ট্রাই করব। যখন দেখতে পাবো তখন আমরা এন্টার করব আর 2 ঘন্টা রেস্টে চলে যাব। সেটা যদি মোটামুটি 2টোর সময় হয় তাহলে সেদিনকার আর দেখবই না, পরের দিন 10টার সময় খুলবো। তারপরে চেক করব প্রত্যেক 1 ঘন্টায় যে কোনো না কোনো রেঞ্জে গেছে কিনা। সেম রেঞ্জে থাকলে হবে না, সেম লেভেলে থাকলে হবে না, অন্য কোনো রেঞ্জে গেছে কিনা। যেই অন্য কোনো রেঞ্জে যাবে সেটাকে আমরা সেল করে দিয়ে আবার ফিরবো 2 ঘন্টা রেস্টে। বোঝা গেছে? কারোর কোনো অসুবিধা রয়েছে? কারোর কোনো অসুবিধা নেই? এটা ভ্যালিডিটি টাইম আছে তো 2টো পর্যন্ত। 2টো পর্যন্ত না, মনে করো তুমি সকালবেলা 10টায় ঢুকলে, 10টা, 11টা, 12টা, এই 3টে টাইমে তুমি কোনো রেঞ্জেই দেখতে পেলে না, এদিক ওদিক ঘোরাঘুরি করছো, তুমি কোনো রেঞ্জ পেলেই না। তাহলে তুমি যদি 1টার সময় একটা রেঞ্জ পাও, আর তুমি যদি 1টার সময় একটা রেঞ্জ পাও তাহলে 1টার সময় তুমি সেটাকে কিনলে, তুমি কি সময় পাবে 3টের সময় আরেকবার দেখার? হ্যাঁ, ওটাই বলছি, টাইমটা ইয়ে হবে না। 3টের সময় দেখার সময় পাবে একবার? কেন পাবে না? 2 ঘন্টা রেস্টের পরেই তো বলেছি। তুমি 2 ঘন্টা রেস্টের পরে তুমি দেখতে পারো, 3টের সময় দেখতে পারো, বাট ডিসিশন নিতে পারবে না। ডিসিশন ততক্ষণ নেবে না যতক্ষণ না অন্য কোনো রেঞ্জে গিয়ে ফাঁসছে। বোঝা গেছে? আমি কি খুব কঠিন করে কিছু বোঝালাম? না, জিনিসটা সহজ। শেয়ার মার্কেট থেকে তুমি টাকা কামানো শুরু করে দিয়েছো, এটা শুধু এইটুকু করো, আর কিচ্ছু লাগবে না দুনিয়াতে। তোমাকে শেয়ার মার্কেটের ব্যাপারে আর কিচ্ছু জানতে হবে না, আর কিচ্ছু জানতে হবে না তোমাকে। তুমি টাকা কামানো শুরু করে দেবে 3টে মাস, 3 মান্থ করো। রেজাল্ট যখন বুঝতে পারবে না, যে কারবে এমনি দেবে। এটা এমন একটা জিনিস, হ্যাঁ এরকম হবে খুব রেয়ারেস্ট কেসে। তুমি মনে করো 3টে সপ্তাহ প্রফিট ভালো করেছো, একটা সপ্তাহ এরকম আসবে যেই টাইমে তোমার হালকা লস তুমি একটু বুঝতে পারবে হয়তো। খুব রেয়ার কেসে এটা হয়, যখন মার্কেট একটা খুব ছোট রেঞ্জের মধ্যে ফেসে যায় তখন এরকম হয়, এটা খুব রেয়ার কেসেই হয়। বাট মনে করো 3টে উইকের পরে একটা এরকম একটা ছোট্ট তুমি নেগেটিভ দেখতে পারো একটা সপ্তাহ, তো তোমাকে সেটা নিয়ে ভয় পেলে চলবে না। তুমি প্রসেস ফলো করো, তুমি প্রসেস ফলো করো, তুমি শেয়ার মার্কেটে দাঁড়িয়ে যাবে, তোমাকে আর কোনো নলেজ রাখবে না।
আমি কি বোঝাতে পেরেছি কি বলা হয়েছে না হয়েছে? এতদিন পর আজকে মনে হলো সহজ হলো একটু। এইবারে সেই পিপিপি মডেলে চলে আসি। বলা হচ্ছে গৌতম আদানিকে এটা দেওয়া হবে, ঠিক আছে? গৌতম আদানি একজন সেলফ এন্টারপ্রেনিউর বা সেলফ বিজনেসম্যান, যে নিজে টোটাল আম্পায়ার দাঁড় করিয়ে আজকে প্রায় ফার্স্ট পজিশনে চলে গেছে। গৌতম আদানির একটা ভিশন রয়েছে, 3% টোটাল প্রফিটের সে ইন্ডিয়ান এডুকেশনের জন্য খরচা করবে। আর এটা তারাই পাবে কেবলমাত্র যাদের মান্থলি ইনকাম মান্থলি না, ইয়ারলি ইনকাম 1 লাখের নিচে। বাইরের স্টেটে, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যদি দেখতে পাও, খুব কম লোক আছে। প্রাইভেট স্কুল মানে আমরা কি জানি, যে তোমার যদি পয়সা বেশি না থাকে তাহলে তুমি কষ্ট করে, অনেক কষ্ট করে তুমি ছেলে মেয়েকে পড়াতে পারো, কিন্তু তোমার খুব কষ্ট হবে। এখানে ডিসিশনটাই থাকে তোমার মা বাবা গরিব হতে হবে, অর্থাৎ 1 লাখের নিচে তোমার ইয়ারলি ইনকাম থাকতে হবে, তাহলে তুমি সুযোগ পাবে। তো এই পার্সেন্টেজটা যদি আমি ওয়েস্ট বেঙ্গলে দেখি, বেশি না কম? অল ওভার ইন্ডিয়া যদি দেখি, বেনিফিট কে পাবে? পাবে কি পাবে না? এটা হচ্ছে আমার বক্তব্য। আমি এই নিয়ে কোনো ডিসকাশন চাই না, আর মানে কোনো রায়ও দিতে চাই না। আমি জাস্ট বলে দিলাম একটা পয়েন্ট অফ ভিউ, যে রতন টাটা এমন একজন মানুষ যে সবকিছু ডোনেট করে গেছে, কিন্তু রং ওয়েতে। তার ডোনেট করার টাকা একটা নরমাল মানুষের কাছে, অন্তত আমি ওয়েস্ট বেঙ্গলে ভালো করে দেখতে পাইনি যে ফ্যাসিলিটি পেয়েছে বা কোনো সাপোর্ট পেয়েছে। জানি না, হয়তো রিয়ালিস্ট থাকতে পারে, আমি মেজরিটির কথা বলছি, কেউ পায় না। আমি কাউকে এখানে ছোট করছি না, বাট ওয়েটা একটু রং। বাট এই গৌতম আদানি এডুকেশনের উপরে বেশ একটু জোর দিয়েছে। তো হতে পারে চেঞ্জ, হতে পারে নাও হতে পারে, আমি এই নিয়ে কথা বলবো না। তো আমি কি বললাম বোঝা গেছে? আর আমি যেটা ক্লাসে বোঝালাম সেই জিনিসটা বোঝা গেছে? বোঝা গেছে। একটা কথা জিজ্ঞাসা করে দিতে পারি, তুই রং ওয়েটা কেন বললি? আমার প্রশ্নটা এটাই। আচ্ছা, রতন টাটার রং ওয়েটা কি দেখলি তুই? ওদের ট্রাস্ট বোর্ড গুলো কি না, করছে তাহলে? রতন টাটার যে টোটাল ক্যাপিটাল রয়েছে, মানে টোটাল ক্যাপিটাল না, 66% আমরা জানি যে ফান্ডিং এ দেওয়া রয়েছে দেশের সুবিধার্থে, যাতে সবকিছু ভালো করে করা যায়। একদম। আচ্ছা, এখানে কজন আছে? অনেকে আছে, মোটামুটি 5-10 জন। কেউ আজ পর্যন্ত এই টাটা ইন্ডাস্ট্রি থেকে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, একটা সিঙ্গেল বেনিফিট পেয়েছো? পাবে না, কারণ এদের সিস্টেমটা বেশি এডুকেটেড করে ফেলেছে। যখন দেখা যাচ্ছে যে বেশি আনএডুকেটেড পার্সনরাই অসুবিধাতে পড়ে, এডুকেটেড পার্সনরা ঠিক বেরিয়ে যায়। বাট তুমি যদি এডুকেটেড পার্সন না হও, তুমি টাটার ঠিকঠাক সার্ভিস নিতে পারবে না, মানে কাজে লাগাতে পারবে না। ওর যে চ্যারিটি, ওর যে ডোনেশন, তুমি যদি না জানো, তুমি কাজে লাগাতে পারবে না। পারবে না, অবশ্যই না না না, পারবে না। ওরা যারা লোয়ার লেভেল, তাদের কাছে যায় না, ওরা এক জায়গায় থাকে, সেখানে মানুষ যখন যায় যারা জানে, তখন তারা তাও একটু ফ্যাসিলিটি পায়, আদারওয়াইজ কোনো লোক পায় না। এরকমটা হওয়া কখনো উচিত না। হওয়া উচিত সবসময় যে যারা একদম লো লেভেলে রয়েছে তাদেরকে টেনে যেন অন্তত ইকোনমির করসপন্ডিং চালানো যায়। কারণ ইকোনমি যখন বাড়ে, দেখতে মনে হয় দেশে টাকা ঢুকছে, বাট দেশের বিভিন্ন মানুষ নিজের পার্সোনাল ফান্ড শেয়ার মার্কেটে দিয়ে দেয়, নিজের পার্সোনাল ফান্ড শেয়ার মার্কেটে দিয়ে দেয় যখন ইকোনমি বুস্টে থাকে, দিয়ে দেয়। আর খুব মনে করে যে তার টাকা বাড়ছে, সব টাকা বাড়ছে, কিন্তু যখন কোনো প্রবলেম আসে তখন এই যে পার্সোনাল ফান্ডটা থাকে, এটা সবাই ম্যাক্সিমাম বের করে নেয়। আর এতে দেশের টাকা কমুক চাই না কমুক, সাধারণ পাবলিকের টাকা একটু হলেও কমে যায়, যেটা মেজরিটি বলছি। বোঝা গেছে? আমি বলছি না 1-2 জনের কথা, মেজরিটি কিন্তু
কথায় বলে শেয়ার মার্কেটে লস হয়, মেজরিটি বলে। কিন্তু ইনস্টিটিউশন মানে বড় বড় যেসব কোম্পানি রয়েছে শেয়ার মার্কেটের বিজনেস করার জন্য, তারা কিন্তু কোনো আনপ্রফিটেবল হয় না। আনপ্রফিটেবল হয় সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। এবার আমি একটা হ্যাঁ। কথা বলি, তুই ওয়েস্ট বেঙ্গলের কথা বলছিস, শুধু তুই কিন্তু বাইরের স্টেট, আমি বাইরের স্টেটকে এই জায়গায় তুলনা করছি না, আমি সেটাই তো বলছি। আমি West সেই Bengal-এ হয়তো জিনিসটাই আমাদের বলছি। এখানে আমি health বলছি না, নয়। আমি বলছি না এই মানুষটা রং, কারণ ইনি চেষ্টা করেছিলেন 2008 সালে আমাদের এখানে সবকিছু ঠিক করার, করতে পারেনি, আলাদা ব্যাপার। আমি ডিটেলসে যাচ্ছি না এখন। সেটা আমি বলছি না যে ইনি কিছু করেনি, ইনি অনেক চেষ্টা করেছে। সেটাই তো ভাই, ওনার But- উনি যে যে স্টেটে ডেভেলপ করতে পেরে, হ্যাঁ, আমি সেইটাই কথাটা বলছি। সেটা আমরা নিই চাই না, ওয়েস্ট বেঙ্গলের মানুষ অ্যাকসেপ্ট করুক চাই না করুক, হ্যাঁ। ব্যাপারটা এমনই হয়েছে যে আমরা পাইনি আলটিমেটলি। সেটাই সেটাই আমি শুধু সেইটুকুর কথা বলছি। যে নিজে 66% দিয়ে দিতে পারে, সে আর তার ব্যাপারে কিছু বলার থাকে না। সে যাই হোক, মানুষটাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, বাট একটা অর্গানাইজেশন হিউজ স্কেলে মেজরিটির কাছে যখন যেতে হয়, তখন জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যেতে হয়। যেটা আমাদের গভর্নমেন্ট বলা হয়, বিভিন্ন জিনিস বলা হয়, একটা সিস্টেমেটিক ওয়েতে না গেলে তুমি প্রত্যেকের বাড়িতে গিয়ে পয়সা দান দিয়ে আসতে পারবে না, অসম্ভব ব্যাপার এটা। তোমাকে ছেকে নিতে হবে অরিজিনাল কাদের কাদের দরকার। আমি সেই বলছি, সেই প্রসিডিওরটা একটু প্রবলেম রয়েছে। মানে একদম যাদের অরিজিনাল দরকার, লোয়ার লেভেলের মানুষ, তারা হেল্পটা পায় না। সেটা আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, আমি অন্য জায়গায় জানি না। ক্লিয়ার 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 তো? ক্লাস শেখা গেছে। এইবারে আমি একটা জিনিস দেখিয়ে দিই। আচ্ছা, কারোর কাছে মোবাইল আছে, ডিম্যাট অ্যাকাউন্ট আছে? একটুখানি খুলে দিতে হবে। অনেকের কাছে তো ছিল, আমার ফোনে সুইচ অফ হয়ে গেছে, তাই জন্য। কার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট আছে? আমারটা করেছিলি না সেটা? আচ্ছা, আমাকে ইয়ে প্রিন্ট আউটটা দাও। আমাদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে নেই। সেটা আমার এখানে সার্চ করো, শুধু আমার এখানে করে দিয়েছি। প্রিন্ট আউটটা দাও। এই যে ওই যে ডিমেট অ্যাকাউন্ট, तो पासवर्ड और फिंगर ওটা সুখদেবই জানে, আমি জানি না। সব ওর কাছে আছে লিস্ট। সিঙ্গেল লাগবে না? এখান থেকে সবাই একটা জিনিস হাতে করে নাও। तो पासवर्ड সুখদেবই করে দিয়েছি। সবাই একটা করে হাতে নিয়ে নে। এইটা হচ্ছে তুমি ওখান থেকে নে। আমি একটা এই, প্রসিডিওর বানিয়েছি, নামিয়ে দিয়েছি। যাতে তুমি যেটা আমি তোমাকে বলে দিলাম সেটা থেকে এক মিনিট নামিয়ে দিয়েছি পুরো। ছেলেগুলো ভেঙে করে নামিয়ে দিচ্ছে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ঠিক আছে সেটাই। হ্যাঁ, হয়ে গেছে, ক্লাস শেষ। যাই হোক, আমি একটা প্রসিডিওর বানিয়েছি। এখানে আমি এই পুরো জিনিসটাকে একবার বুঝিয়ে নেব। ক্লাস যারা বুঝেছে তারা বুঝতে পেরেছে তো কি করতে হবে, কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট দেখো একটা জিনিস লেখা আছে টুডে, দেখতে পাচ্ছি আমরা? একটা ফর্ম মনে করো এটাকে। শেয়ার মার্কেট যখন সকালবেলা আমি বসবো, এই ফর্ম প্রত্যেকদিন নতুন একটা নিয়ে আমি বসবো। এখানে টুডে মানে হচ্ছে ডেট। কারোর কোনো বসাতে অসুবিধা আছে? সকালবেলা 10টায় 11টায় যে কোনো টাইমে কারোর কোনো বসাতে অসুবিধা নেই। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি টুডে, দেখতে পাচ্ছি সেকেন্ড হচ্ছে টুডে। এই টুডে মানে হচ্ছে আজকে বার কি, সানডে, মন্ডে, সানডে তো হবে না, ফ্রাইডে, মানডে, টুয়েসডে, থার্সডে, মানে ওয়েডনেসডে আর থার্সডে। তো এই পুরো অ্যালগরিদমের একটা রুলস আছে। তুমি থার্সডেতে এই জিনিসটাকে ইউজ করতে পারবে না। ওই জন্য দেখো উপরে লেখা রয়েছে ফ্রাইডে টু ওয়েডনেসডে। এটা থার্সডের জন্য এই প্রসেসটা ইলিগাল, তোমার প্রচুর পয়সা খেয়ে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। তো এটা থার্সডেতে করা যাবে না। তো টু ডেট দেখে নিলাম, টু ডে দেখে নিলাম। এবারে দেখবো এক্সপাইরি। আমরা বলে দিয়েছি এক্সপাইরি কি জিনিস, পরের বৃহস্পতিবার অথবা যদি বৃহস্পতিবারে ছুটি থাকে তাহলে বুধবার এক্সপাইরি। সেই ডেটটাকে লিখে দিলাম, দেখো পাশে লেখা রয়েছে। তো সেই ডেটটাকে এই তিনটে প্রথম আমাকে ফিল আপ করতে, আমাকে কোনো টেনশন নিতে হচ্ছে। সকালে উঠে সবার ফার্স্ট এইটাকে ফিল আপ করে নেবো যখন আমি করব। আমি এখন মানে এখানে যারা সবাই আছে তারা এখন কেউ নাও করতে পারে, বাট কেউ যদি করে সাকসেস রেট নিয়ে আসে আর তাকে যদি সবাই চেনে আসে, যদি সবাইকে বলে হ্যাঁ হচ্ছে,
তখন তো সবাই ইন্টারেস্টেড থাকবেই। তা তার জন্য এই জিনিসটা দরকার, তা তার জন্য সবাই অন্তত বুঝে নাও। এখন করবে না করবে পরের কথা। তো এই প্রথম তিনটে জিনিস আমি ফিল করে দিলাম। এরপরে দেখো তিনটে ঘর আছে, যে ঘরের মধ্যে দেখো ট্রেড 1, ট্রেড 2, ট্রেড 3 লেখা রয়েছে। সবার ফার্স্ট আমি কি বলেছি, 10টার সময়, 11টার সময়, 12টার সময়, 1টার সময়, 2টার সময়, 3টের সময়, যে কোনো টাইমে আমি প্রথম 10টায় খুলে প্রত্যেক 1 ঘন্টা পর পর চেক করব যে মার্কেট কোনো রেঞ্জে আছে কিনা। বলেছি চেক করব মার্কেট কোনো রেঞ্জে আছে কিনা। তো যখন কে একটা মার্কেটকে আমি রেঞ্জে দেখবো, সবার ফার্স্ট লিখবো টাইম। সেটা 10টা হতে পারে, 11টা হতে পারে, 11টা 5 হতে পারে, 5-10 মিনিট তুমি এদিক ওদিক নিজের মতো করে নাও, একদম কঠোর হওয়ার কিছু ব্যাপার নেই। তো সবার ফার্স্ট আমি টাইম লিখবো ট্রেড 1 এ। এরপর লেভেলস, বোঝা গেছে রেঞ্জ পেলে লেভেলস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, আর লেভেলস পেয়ে গেলে সিইপিই যেটা তোমার অ্যাড করে নেবে, কোনো অসুবিধা নেই। করা হয়ে গেল। এই লেভেলসটাকে তুমি লিখলে, মনে করো 37,500, এই লেভেলসটাকে লিখে নিলে। লেখার পর তোমার প্রথম জিনিস থাকবে তুমি বাই করছো না সেল করছো। সবসময় মনে রাখবে, আমরা যদি আগের দিন দুপুর 2টোর সময় কিনে রাখি তাহলে কিন্তু পরের দিন 10টায় আমরা সেল করব। তাই বাই হচ্ছে না সেল হচ্ছে সেই জিনিসটা আমরা লিখবো। হয়ে গেল কিছু একটা ফার্স্ট ট্রেড, 2 ঘন্টার জন্য আমরা স্লিপিং মোডে চলে যাব, আমরা রেস্টিং মোডে চলে যাবে, আমাদের কোনো হেডেক নেই, আমরা কিছু হেডেক নেব না। তারপর 2 ঘন্টা পর আমরা আবার খুলবো, খুলে যদি আবার কোনো মার্কেটের রেঞ্জ দেখতে পাই, সেম জিনিসটা ট্রেড টুতে ফিল করতে পারবো। যদি আমরা কিছু বাই করি বা সেল করি, করতে পারবো। এরকম পরপর তুমি ম্যাক্সিমাম দিনে 3 বার করতে পারো, তার বেশি তুমি করতে পারবে না। হিজিবিজি কিছু করতে পারবে না। একবার বাই হলো, একবার সেল হলো, আর একবার বাই হলো, এর বাইরে কিছু হবে না। হয়ে গেল ক্লিয়ার। টাইম ফ্রেম হিসাবেই এমন ভাবে সেট করে 3 বারের বেশি কিছু করতে পারবে না। এবারে দিনের শেষে তুমি একটা প্রফিট দেখতে পাবে, সেই প্রফিটটা লিখতে পারবে। ডিম্যাট অ্যাকাউন্টে তুমি যখন এই বাই সেল করবে, তোমার ওখানে দেখবে একটা জায়গা থাকবে যেটাকে বলা হয় অর্ডার, উপরে লেখা থাকে, আর অর্ডারের পাশে একটা নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বার যেন কখনো 2 আর 6 এর বাইরে না যায়। লেখা দেখো মিনিমাম 2, ম্যাক্সিমাম 6, এর বাইরে কখনো যেন না যায়। এর বাইরে যাওয়া মানে তুমি ওভার ট্রেড করছো, তুমি প্রবলেমে রয়েছো, তুমি করতে পারবে না। তোমাকে 2 to 6 এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তুমি আমার সঙ্গে ডিসকাস করে নিতে পারো, বাট এর রেঞ্জের বাইরে যাবে না। হয়ে গেল। এরপরে আছে একটা জিনিস নেট প্রফিট। নেট প্রফিটটা কি জিনিস? নেট প্রফিটটা হচ্ছে তোমার যে টোটাল প্রফিট শো করছে সেটা মাইনাস যতগুলো অর্ডার দেখাচ্ছে, ওই 2 থেকে 6 এর মধ্যে যেটা দেখাচ্ছে ইনটু 25, অর্থাৎ প্রত্যেকটা অর্ডারে 25 টাকা করে চার্জ কাটে। তার জন্য টোটাল থেকে আমরা যে কটা অর্ডার দিয়েছি সেই হিসাবে টাকাটাকে মাইনাস করে দেবো। তাহলে আমরা নেট আজকে কত টাকা ইনকাম করলাম আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো, কারোর কোনো অসুবিধা নেই। এটা জাস্ট ফর্ম, কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি, বুঝতে কারোর কোনো অসুবিধা নেই তো যে এটা ফিল আপ কি করে করতে হবে। এইবারে চলে আসি স্টেপে। দেখো এখানে সবকিছু লেখা রয়েছে। বাইং স্টেপ মানে তোমার কাছে কিছু নেই, তুমি এখন কিনতেই ঢুকছো, তোমার যে জিনিসটা থাকবে সবার ফার্স্ট চেক করতে হবে। দেখো সবাই পড়ো না, আমি বলে দিচ্ছি। ওয়াজ দ্য মার্কেট ইন সলিড টাইম ফ্রেম। সলিড টাইম ফ্রেম দেখো নিচে লেখা রয়েছে 10টা, 11টা, 12টা, 2টো, 3টে, কারণ কোনো অসুবিধা নেই। সলিড টাইম ফ্রেম মানে কি আমি দেখবো যখন তখন 10টা নাহলে 11টা নাহলে 12টা এরকম টাইমেই দেখবো, আমি মধ্যখানে ঢুকে দেখবো না। প্রথম স্টেপ এটাই। যেই দেখা হলো কোনো একটা টাইমে ঢুকে দেখলাম, ইফ মার্কেট প্রাইস ইন রেঞ্জ, বুঝতে পারবো আমরা রেঞ্জে আছে কিনা। ইফ মার্কেট প্রাইস ইন রেঞ্জ দেন বাই অ্যান্ড গো টু স্টেপ 3। যদি কিনে নাও, রেঞ্জে দেখে তুমি কিনে নাও, তাহলে গো টু স্টেপ 3, অথবা অর ওয়েট 1 আওয়ার এন্ড গো টু স্টেপ 1। মানে কি 1 ঘন্টা পর আমরা আবার একটা সলিড টাইম ফ্রেমে গিয়ে আবার দেখবো যতক্ষণ রেঞ্জ না পাচ্ছি। বোঝা গেছে? এটা অ্যালগরিদমে একদম সহজ জিনিস সাজানো, বেশি কিছু নেই। যেই কেনা হয়ে গেল, মনে করো কেনা হয়ে গেছে রেঞ্জে পেয়ে, দেখো গো টু স্টেপ 3 বলা রয়েছে, তাই স্টেপ 3 থেকে রেস্ট 2 আওয়ার। কেনা হয়ে গেছে, আমি 2 ঘন্টার জন্য এখন রেস্ট নেব, কোনো বেশি হেডেক না তো। দেখো যেই 2 ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেছে, আমরা 4th স্টেপে চলে আসবো। 4th স্টেপে বলছে গো টু সেলিং স্টেপ, মানে এইটা তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি পাশেরটাই শিফট করে যাও, তোমার কেনাকাটা কমপ্লিট, এবার তুমি বেচার জন্য রেডি হও। তারপরে দেখো কি লেখা আছে, ওয়াচ দ্য মার্কেট ইন সলিড টাইম ফ্রেম। সেম জিনিসটাই বলছে, 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর তুমি যে কোনো সলিড টাইম ফ্রেম আবার দেখতে পারো। আর সেটা দেখতে হবে ইফ মার্কেট প্রাইস, মানে মার্কেট প্রাইস যদি কোনো একটা রেঞ্জে দেখতে পাই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেল মারবো আর 3 স্টেপে চলে যাবো। আর যদি দেখতে না পাই, তাহলে দেখো ওয়েট 1 আওয়ার এন্ড গো টু স্টেপ 1, মানে 1 ঘন্টা ওয়েট করবো, আবার একটা সলিড টাইম ফ্রেমে রেঞ্জটাকে দেখবো।
মানে প্রত্যেক ঘন্টায় আমরা একবার করে চেক করবো রেঞ্জ আছে কিনা, সহজ ভাষায় এটাই বোঝায়। তারপরে যখন আমরা সেল বাটনে ক্লিক করে দিলাম 2 ঘন্টার জন্য ঘুমাতে চলে যাও, আর তারপরে আবার নেক্সট প্রসিডিওর বাইং এ চলে যাও। অ্যালগোরিদমটা বোঝা গেছে যে কি করছি আমি, জাস্ট একদম সহজ ভাষায় পড়লে, বারবার পড়লে একটা টাইমে তোমার মনে এমন ভাবে হয়ে যাবে, তুমি এটার জন্য প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এখনো করছো না বা করোনি, তাই জন্য তোমার মনে হতেই পারে যে জিনিসটা অনেকটা কঠিন মনে হচ্ছে, বাট জিনিসটা কিন্তু এতটাই সহজ আর এতটাই দেবে, স্লো দেবে, এতটাই দেবে যে নিজের লাইফে যদি কোনো দিন মনে করে থাকো যে বড় হবে, তাহলে ট্রাই করো। থ্যাংক ইউ, আমার এই পর্যন্তই বলার ছিল।